গত ১৭ বছর বিএনপির দলীয় নেতৃবৃন্দ, রাজনৈতিক কর্মী ভাইদের, বোনদের এবং সারা দেশের অগণিত মানুষের, লক্ষ নয় কোটি কোটি মানুষের ত্যাগ, তিতিক্ষা, একটা অর্ডিয়াল, অত্যাচার, এই সকল কিছুর মধ্য দিয়ে যেতে হয়েছে এবং সেটার মধ্যে আমি ইবাদত পাই। অর্থাৎ এত কষ্ট, এত নিপীড়ন, এত নির্যাতন, গুম, খুন, মামলা, হেন কোনো অপকর্ম নাই যেটার যেটার মধ্য দিয়ে আমাদেরকে সাফার করতে হয় নাই। অর্থাৎ সেই সরকার, সেই দল আমাদের মানুষকে এত কষ্ট দেয় নাই কোনোভাবে, এরকম কোনো বোধহয় এমন কোনো কিছু কেউ দেখাতে পারবে না। তো সেই কষ্টটার নাম আমি বলি ইবাদত। ইবাদতের ফসল হলো দোয়া এবং একে অপরকে দোয়াতে রেখে, সমর্থনে রেখে বিএনপি এভাবেই আমাদের জনাব তারেক রহমান বাংলাদেশের কিছুদিনের মধ্যে যিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তার নেতৃত্বে ইনশাআল্লাহ যে বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখছিল, সেই স্বপ্নটা এই ইবাদতের মাধ্যমে আমরা সম্ভব হতে চলেছে। এবং এই যে ভূমিধস বিজয় বলছেন, সেটাকে আমি বলি দোয়া এবং ইবাদতের অংশ। আমার কাছে মনে হয় এটা হওয়ার কথা, কেননা পুরো বাংলাদেশের মানুষ এভাবেই চেয়েছিলেন এবং এটার জন্য প্রতীক্ষায় ছিলেন। তো এটা ইবাদত নয় তো আর কি। তো আপনার যিনি নেতা জনাব তারেক রহমান আপনাদের চট্টগ্রামে গিয়েছিলেন, মানে ওনার কোন রাজনৈতিক কৌশলের কাছে বিরোধী যে জামাত জোট একদম ভরাডুবি? আপনি রাজনীতি করেন, আপনিও বিজয়ী হয়েছেন, কিন্তু কোন কৌশল, কোন প্রচারণা, কোন বিষয়টি? আমার মনে হয় কৌশল তো থাকতেই হয়, তবে এখানে মমত্ববোধ হৃদয় দিয়ে তিনি মানুষের সাথে কানেক্ট করছেন, এখনও করছেন, করেছিলেন, উনি করে চলেছেন। এই মমত্ববোধ এবং হৃদয় দিয়ে যে রাজনীতি করা, মানুষেরও তো অন্তরে সেটা অনুভব করতে হবে। তিনি অনুভব করাতে পেরেছেন। জনগণ, সাধারণ মানুষ বুঝে গেছেন আমাদের অবিসংবাদিত নেতা জনাব তারেক রহমান কী ধরনের মন মানসিকতা রাখেন হৃদয়ে, এবং সেটার মধ্যে শুধু জনগণ আছে, সাধারণ মানুষ আছে। সে কারণেই সেটাকে যদি কৌশল বলেন, আমার মনে হয় ছোট করা হবে। তিনি এর অনেক ঊর্ধ্বে। জনাব তারেক রহমান, আমি দেখতে পেয়েছি হৃদয় দিয়ে, মমত্ববোধ দিয়ে সাধারণ মানুষের চিন্তা করে রাজনীতি করছেন এবং সে কারণেই তিনি সফল হয়েছেন। এবং আগামীতেও তার এই কর্মকাণ্ড যখন আপনারা দেখবেন এক্সিকিউশন হয়ে গেছে, ইমপ্লিমেন্ট হয়ে গেছে সারা দেশে বিভিন্ন সেক্টরে, সাধারণ মানুষ অর্থাৎ সেই মেহনতি শ্রমজীবী ৯৫% মানুষ বাংলাদেশের, তাকে নিয়ে একটা ভিন্ন উল্লাস এই দেশ করবেন। কেননা তখন মানুষ ৫৪ বছর পরে বুঝবেন, ৫৫ বছর ৫৬ বছর পার হচ্ছে স্বাধীনতার, বুঝতে পারবেন যে আমাদের আসলে প্রকৃত অর্থে কী ধরনের নেতা দরকার ছিল। সেই নেতার নাম জনাব তারেক রহমান। জি, বিএনপি সরকারটি কেমন হবে? আপনি অবশ্যই তার বিচক্ষণতায় খুব সুন্দর হবে এবং সেই সরকার অর্থাৎ মন্ত্রিপরিষদ এবং কর্মকাণ্ডগুলো আপনাদের চোখের সামনে থাকবে এবং আমি বিশ্বাস করি তিনি যে কাজে হাত দিবেন সে কাজে সারা দেশ, আমরা তো অবশ্যই ৩০০ আসনের যারা তার একেবারে পাশে ছিলাম, আছি, তারা থাকবো এবং তাকে সাহায্য সহযোগিতা, তাকে যেভাবে আমাদের অ্যাসিস্ট করতে হবে সেভাবে আমরা করে যাব একদম শেষ, আপনি যদি জনগণের প্রতিনিধি, ইনশাআল্লাহ। আপনি নিজেও এই দেশের নাগরিক, এই যে সরকার হবে সেই সরকারের প্রথম ১০০ দিন আপনি তরুণ রাজনৈতিক কর্মী, আপনাকেও জনগণের কাছে জবাবদিহি করতে হয়। কোন বিষয়টি এই যে সরকারটি গঠিত হবে সব থেকে আপনার মতে টপ প্রায়োরিটি দেওয়া উচিত? আমার মনে হয় আমাদের পোলো গ্রাউন্ড মাঠে চট্টগ্রামে তিনি যে বিশাল জনসমুদ্রের মতো একটি সমাবেশ করেছেন আমাদের নেতা জনাব তারেক রহমান, তিনি সেখানে বলেছেন দুর্নীতি একেবারে আমাদের জিরো টলারেন্স দেখাবেন। দুর্নীতি থাকলে না, এটা একটা রোগ এবং এই রোগ শুধু বাড়তে থাকে, এই রোগের সংক্রমণ হয় এবং এই দুর্নীতি থাকা অবস্থায় যখন বেশি পরিমাণে এভাবে হয়ে যায় তখন ওই দেশ প্রকৃত অর্থে আসলে তার যে উন্নয়নের, সাধারণ মানুষের জন্য যে উন্নয়নগুলো করতে চায় সেটা আর করতে পারে না। অর্থাৎ সাধারণ মানুষ খুব কষ্ট পায়, তারা আসলে কোনো উন্নয়নের ছোঁয়া তাদের ঘর পর্যন্ত, তাদের জীবন পর্যন্ত পৌঁছায় না। তাই দুর্নীতিকে নির্মূল করবার জন্য
তার যে উদ্যোগ এবং তিনি যে ঘোষণা দিয়েছেন পোলো গ্রাউন্ড মাঠে, সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি মনে করি, যেটা শুরু থেকেই তিনি দেখবেন ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, আমাদের চিকিৎসা সেবা নিয়ে তিনি যে দেখেছেন, আপনারা হেলথ কার্ড, আমাদের সাধারণ মানুষ চিকিৎসাহীনতায় কষ্ট পায়, অনেক সময় মারা যায়। কেননা আমরা সাশ্রয়ী এবং সার্বজনীন চিকিৎসা সেবা দাঁড় করাতে পারিনি। এই জায়গাটাতে তিনি কাজ করেছেন, প্রধানমন্ত্রী হওয়ার আগেই তিনি কাজ করেছেন। অতএব হেলথ কার্ড সেটারই একটি প্রতিফলন। ফ্যামিলি কার্ডে তিনি নারীদেরকে দিচ্ছেন, পুরুষদেরকে নয়। এই পুরুষতান্ত্রিক সমাজে পিছিয়ে পড়া শ্রেণীকেই তিনি আবার টেনে তুলছেন। কৃষক কার্ড, আমরা কৃষি নির্ভর রাষ্ট্র, দেশ, ইকোনমি, সেখানে তিনি কৃষকদের জন্য আলাদা ব্যবস্থা করেছেন। আপনি দেখছেন তার চিন্তাগুলো কেমন। অতএব এই তিনটা তো চোখের সামনে আছে। এটা শুধু 100 দিন না, এটা যতদিন তিনি থাকবেন, যতদিন এগুলোর পুরোপুরি সমস্যার সমাধান না হয়, যতদিন আমাদেরকে জনগণ সুযোগ দেবে, ততদিন জনাব তারেক রহমানের নেতৃত্বে এগুলো আমরা কাজগুলো করে যাব। সাথে আছে শিক্ষা ব্যবস্থা নিয়ে আমাদের লিডার, তার আলাদা কিছু চিন্তা আছে। তিনি পলিসি টিমস করেছেন। শিক্ষায় আমূল পরিবর্তন আনতে হবে, শিক্ষায় মানবিক মূল্যবোধ সম্পন্ন কারিকুলাম ঢোকাতে হবে, সাথে এটাকেও সাশ্রয়ী এবং সার্বজনীন করতে হবে। কেননা আমার সন্তান যেখানে যায়, কেন সেই মানের স্কুলে আপনার সন্তান, আরেকটা রিক্সাওয়ালা, আমার যে কষ্ট করে মেহনতি শ্রমজীবী মানুষ, তার সন্তান, পিয়নের সন্তান অথবা নার্সের সন্তান, কেন সেই একই স্কুলে যেতে পারবে না? এই ব্যবস্থাটা একটু দীর্ঘমেয়াদী পরিকল্পনা, কিন্তু এই দীর্ঘমেয়াদী পরিকল্পনা তিনি অলরেডি একটা স্কেচ করে ফেলেছেন। আমাদেরকে এই বিষয়গুলো শুধু 100 দিন নয়, আপনি জিজ্ঞেস করেছেন 100 দিন হবে স্টান্টবাজির, কিন্তু আমাদের নেতা ওটার মধ্যেই সীমাবদ্ধ তাকে রাখবেন না। তিনি যত বছর তিনি বেঁচে আছেন, আমরা বেঁচে আছি, তিনি জনগণের সেবা করবেন, এটাই তার ব্রত, এবং সেভাবেই আপনি দেখতে পাচ্ছেন তিনি কাজ শুরু করেছেন। যে শেষ একদম, যে আমরা একটা বিষয়, সাধারণ মানুষের আমরা যখনই যাই তাদের একটা অভিযোগ যে নেতা ভোটের আগে নেতার অনেক কদর করেন, কিন্তু ভোটের পরে নেতার দেখা মেলে না। আপনি যেহেতু তরুণ রাজনৈতিক কর্মী, তরুণ নেতা, আপনার পিতা বিখ্যাত একজন লিডার, এই যে আপনার এই যে আপনার এই জনগণের অনেকের অভিযোগ এরকম, আপনি কেমন নেতা হবেন? আপনি যেহেতু বলেন। জি জি আমাদের প্রথমে তার আগের প্রশ্নটির উত্তর দেই। সেটা হলো, মানুষের খুব কষ্ট আছে যে যখন কেউ জনগণ যাকে এমপি বানায়, জনগণ যাকে অনেক কিছু করে, পরবর্তীতে তাকে পায় না। আসলে এটা হয়েছে, এই হওয়ার কারণেই তো মানুষের বুকে কষ্ট, মনে দুঃখ। অতএব এই কষ্টের উত্তর আমি ব্যক্তিগতভাবে হতে চাই, অর্থাৎ এই কষ্টটা আমারও ছিল, আমি জানি এর অনুভূতি। তাই আমাদেরকে দাঁড়ে দাঁড়ে যেতে হবে, যার আসনের প্রতিটি ঘর চিনতে হবে, প্রতিটি পরিবারের সাথে বসতে হবে, কোনো না কোনোভাবে সময় বের করে নিতে হবে এবং তাদের সমস্যা শুনে সমাধান করতে হবে। এটি 1 নম্বর। আপনার যেটা প্রশ্ন ছিল যে প্রথমে কি করতে চান, আমার চট্টগ্রাম 10-এ কর্মসংস্থান, আপনি তরুণদের নিয়ে জিজ্ঞেস করেছেন। আমার চট্টগ্রাম 10 কেন, চট্টগ্রামে আমাদের যে তরুণদের ক্ষুধা, অর্থাৎ আমার ভালো চাকরি পাবো কি না, সেই চাকরির জন্য আমি প্রস্তুতি নেবার মতো আমার ক্ষেত্র, আমার প্ল্যাটফর্ম আছে কিনা, ইনস্টিটিউট বলেন, বিশ্ববিদ্যালয় বলেন, ভোকেশনাল যে ট্রেনিং হয় সেগুলো আছে কিনা, সাথে আমার ব্যবসা করতে চাই, কিন্তু ব্যবসা কিভাবে করি, ব্যবসার জন্য লোন পাবো কিনা, ব্যবসার প্রেক্ষাপটটা জানি কিনা, এগুলোর জন্য না ট্রেনিং দরকার, এগুলোর জন্য অনেক ইনস্টিটিউটস তৈরি করা দরকার, যেটাকে আমি বলি ইউথ স্কিল ডেভেলপমেন্ট হাব। আমি চাই এই কর্মসংস্থানের জায়গাটায় আমাদের ছেলে মেয়েদেরকে আমরা দক্ষ করি কোনো না কোনো বিষয়ে, যেই বিষয়টা নিয়ে সে দেশেও কন্ট্রিবিউট করতে পারবে যদি দক্ষ হয়, প্রশিক্ষণ পায়, আবার দেশের বাইরে গেলেও ভারতীয়দের সাথে, শ্রীলঙ্কানদের সাথে, নেপালিজদের সাথে, ফিলিপিন্সের সাথে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে বিদেশে আমাদের ছেলেমেয়েরা একটু কম বেতন পায়। সেটার কারণ হলো এই প্রশিক্ষণের অভাব। যাদের আছে তারা আবার বেশি পায় এবং আমাদের ছেলেমেয়েরা আরও বেশি দক্ষতা দিয়ে কাজ করতে জানে অন্য দেশে গেলে।
আমরা চাই ওটা সকলে যেন পারে, যারাই দেশ থেকে বাইরে যাবে। এটার মাধ্যমে কিন্তু আমাদের ইকোনমি কোথা থেকে কোথায় চলে যেতে পারে একবার ভাবেন। চট্টগ্রামের শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থায় সাশ্রয়ী এবং সার্বজনীন করে দিতে হবে। না হলে আমাদের যে 90 থেকে 95% প্রান্তিক পর্যায়ের তাদের ছেলেমেয়েরা কেন আমাদের ছেলেমেয়েদের মতো প্রাইভেট স্কুল অথবা ভালো স্কুলে পড়তে পারছে না? তাহলে তাদের জন্য সরকারিভাবে হলেও আমাদের সেই ব্যবস্থা করতে হবে। কেননা শিক্ষা জাতির শুধু মেরুদণ্ড না, শিক্ষা তাকে আলোকিত করে। শিক্ষার মাধ্যমে আপনি একটি মহান জাতি তৈরি করতে পারেন। জাতি তখনই মহান হবে যখন সে জ্ঞানের আলোয় আলোকিত, ভালো মানুষ, সে সবার জন্য চিন্তা করে, সহমর্মিতা আছে সে ধরনের মানুষ। জি ভাই। অতএব শুধু পড়ালে আপনি সহমর্মিতা এবং ভালো মানুষ তৈরি করতে পারবেন না। মানবিক মূল্যবোধ সম্পন্ন কারিকুলাম একদম লাগবে। শেষ, এটাই শেষ, আর কোনো শেষ বলবো না। সেটি হচ্ছে আমরা বিগত পার্লামেন্টের যে যখন আমরা দেখি যে এমপিদের কিন্তু অনেক অভিযোগ থাকে, মন্ত্রীরা তাদেরকে পাত্তা দেয় না, অনেকগুলো বিষয় আছে আচ্ছা, আচ্ছা। এবং অনেক অভিযোগ রয়েছে। আপনি সব থেকে তরুণ এবারের কিনা, আর দ্বিতীয় হলো যেটি হলো যে কেমন ক্যাবিনেট চান। আপনি জানেন যে জনগণের যে চাওয়া প্রত্যাশা আপনাদের কাছে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার ভালো ক্যাবিনেট, জি। যারা দক্ষ টিম, কেমন ক্যাবিনেট চান? আমি তারেক রহমানের বিচক্ষণতায় আস্থাশীল। আমি দারুণ আস্থা রাখি তার বিচক্ষণতায়, তার প্রজ্ঞায়। আমি জানি তিনি যেটা করবেন দুর্দান্ত ক্যাবিনেট করবেন, এবং সেখানে আমরা যে যেখানে আছি আমাদের 299 মানে তিনি বাদে 299টি আসন থেকে আমরা তাকে সহযোগিতা করব, তার হাতকে শক্তিশালী করব। আর আমি সবসময় মনে তরুণ থাকতে চাই। অতএব আমি যখন বৃদ্ধ হব তখনও আমাকে তরুণ বলবেন, কেননা আমি তরুণদের সাথে আমরা একই ওয়েভ লেংথে থেকে আমরা দেশটা গড়ব এবং গড়তে থাকব। এই জাতি গঠনের কাজটি কিন্তু নেতৃত্বের প্রধান কাজ। আমাদের মতো যারা সুযোগ পেয়েছি, তো সেই জাতি গঠনে আমরা তরুণ বলেন, বয়োবৃদ্ধ বলেন, প্রবীণ বলেন, আমাদের তরুণের অদম্য শক্তি আর প্রবীণের প্রজ্ঞা নিয়েই দেশ এবং জাতিকে গঠন করতে হবে। অতএব আমরা সে পথে আছি। আপনারা পাশে থাকবেন। আপনারা পাশে থাকলে জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামীর প্রধানমন্ত্রী, অবিসংবাদিত নেতা, তার নেতৃত্বে আমরা একটি অসাধারণ স্বপ্নের বাংলাদেশ তৈরি করতে পারবো, যে স্বপ্ন আপনি আমি 54-55 বছর ধরে দেখছি, কিন্তু কেন যেন সেটা বাস্তবায়ন হচ্ছিল না। এবার হবে, আমি মনে প্রাণে বিশ্বাস করি, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, অনেক সুন্দর বলেছেন।